বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মায়ের ছায়া ছাড়া নেতৃত্বের চ্যালেঞ্জ কতটা প্রস্তুত তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা তারেক রহমান কতটা সামাল দিতে পারবেন, এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে দূরে থেকে দল পরিচালনার অভিজ্ঞতায় তারেক রহমান একজন পরিণতি রাজনীতিকে পরিণত হয়েছেন। তবে তার প্রকৃত মূল্যায়নের সময় এখনও আসেনি বলে তারা মনে করেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো হলফনামা হেভিওয়েট প্রার্থীদের সম্পদের তথ্য জানালেন তারেক রহমান এবং ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক অঙ্গনের বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা জমা দিয়েছেন সম্পদের হিসাব বা হলফনামা। বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রকাশ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেভিওয়েট নেতাদের বড় একটি অংশ কোটিপতি। অনেকের আবার নিজের নামে কোনো বাড়ি জমি নেই, কিন্তু রয়েছে কোটি কোটি টাকা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। এতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। জানাবো বিক্ষোভে উত্তাল ইরান, মোসাদের চক্রান্ত, নিহত 6। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা রিয়ালের দরপতনের জেরে ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। তাহলে কি এবার খামেনি সরকারের পতন হয়ে যাচ্ছে? কি হচ্ছে ইরানে? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে চীনের অবস্থানকে স্বাগত জানালো বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চীন বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে। একে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে চীন সর্বক্ষেত্রে বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করবে, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয় সে লক্ষ্যে তারা কাজ করবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মায়ের ছায়া ছাড়া নেতৃত্বের চ্যালেঞ্জ কতটা প্রস্তুত তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা তারেক রহমান কতটা সামাল দিতে পারবেন, এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে এবং দূরে থেকে দল পরিচালনার অভিজ্ঞতায় তারেক রহমান বর্তমানে একজন পরিণত রাজনীতিক হিসেবে পরিণত হয়েছেন। তবে তার প্রকৃত মূল্যায়নের সময় এখনও আসেনি বলে মনে করেন। ধূমকেতুর মতো হঠাৎ আবির্ভাব নয় এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্যাতন অত্যাচারের মুখোমুখি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর দূরে থেকেই একক ও প্রত্যক্ষ নির্দেশনার মাধ্যমে দলকে সংগঠিত করেছেন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও অভিজ্ঞতার ভেতর দিয়ে রাজনীতির মাঠে এখন তার অবস্থান দৃঢ়। মায়ের বিয়োগের পর তারেক রহমান কি নিঃসঙ্গ হয়ে পড়েছেন, এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ এতদিন বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছেন, নানা সময়ে ছায়ার মতো পাশে ছিলেন তারেক রহমানের সংকট ও প্রয়োজনের মুহূর্তে তিনি সবসময় পেয়েছেন মায়ের পরামর্শ। কিন্তু এখন কি করবেন তিনি?
একদিকে বিএনপির মতো বড় দলের দায়িত্ব কাঁধে রয়েছে তারেক রহমানের, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচনের নতুন সম্ভাবনার হাতছানি রাজনীতি নিয়ে যারা ভাবেন ও বিশ্লেষণ করেন তাদের মতে তারেক রহমান এখন একজন পরিণত নেতা হয়েছেন। তবে সামনে তার ব্যাপক একটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তিনি যদি পাশ করতে পারেন তাহলে তিনি হবেন সফল নেতা। সম্পদের তথ্য জানালেন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান। হলফনামায় হেভিওয়েট প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা জমা দিয়েছেন সম্পদের হিসাব বা হলফনামা। বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রকাশ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেভিওয়েট নেতাদের বড় একটি অংশ কোটিপতি। অনেকের আবার নিজের নামে কোনো গাড়ি বাড়ি জমি নেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ধানের শীষের এই প্রার্থী ববি হাজ্জাদ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, গণ অধিকার পরিষদে নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন। তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদ ১,৯৬ লক্ষ টাকা। এর মধ্যে বড় একটি অংশই আছে এফডিআর বা ৯০ লক্ষ টাকা ও নগদ অর্থ হিসেবে। পেশা হিসেবে রাজনীতি দেখানো হয়েছে বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা, যা এসেছে ব্যাংক সুদ, শেয়ার এবং সঞ্চয়পত্র থেকে। নগদ অর্থ আছে ৩১ লক্ষ টাকা। এছাড়াও তার একটি ভবন আছে ২.৯% জমির উপর। তবে উপহার হিসেবে পাওয়ার তার মূল্য দেয়া হয়নি। তার ৭৭টি মামলা ছিল, সেগুলো খালাস, অব্যাহতি ও নিষ্পত্তি হয়েছে। পিছিয়ে নেই তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। তার সম্পদের পরিমাণ ১,৫৩,১৯১ টাকা এবং চিকিৎসা পেশা থেকে বার্ষিক আয় ৩৫ লক্ষ টাকা। ঢাকা ১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ব্যক্তিগত হলফনামা জমা দিয়েছেন। তার হাতে নগদ ১,৫৩,৯৩,৮৭২ টাকা থাকলেও নিজের নামে কোনো বাড়ি বা জমি নেই। তবে স্বর্ণালংকারের দিক থেকে তিনি বেশ বিত্তবান। নিজের ৩৫ ভরি এবং স্ত্রী নামে ১২০ ভরি স্বর্ণ রয়েছে। শিক্ষকতা পেশা। তার বার্ষিক আয় ২৮ লক্ষ টাকা। তার নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট, কৃষি জমি নেই। তবে তার স্ত্রীর আছে ১২ লক্ষ টাকা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার হাতে দেখানো হয়েছে ৩,৬০,০০০ টাকা। সম্পদ দেখানো হয়েছে এর মধ্যে ১১.৭৭ শতক জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে তার, যার মূল্য ধরা হয়েছে ২৭ লক্ষ টাকা। এছাড়াও ২১৭ শতক কৃষি জমি রয়েছে তার নামে। একসময় ৩৪টি মামলা থাকলেও বর্তমানে কোনোটিতেই কার্যকর নেই। অধিকাংশ মামলা থেকেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। নজরুল রিজভীর নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। এতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। এছাড়াও বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে ভাইস চেয়ারম্যান এবং প্রধান সমন্বয় করা হয়েছে ইসমাইল জবিউল্লাহকে। এই কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজনকান্তি সরকার, হাবিবুন নবী খান সোহেল, ডক্টর জিয়াউদ্দিন হায়দার, ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডক্টর মাহাদি আমিন, সিনিয়র সাংবাদিক সালেহ শিবলি, একেএম ওয়াহিদুজ্জামান, ডক্টর সাইমুম পারভেজ, রেহান আজাদ, জুবায়ের বাবু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর, আব্দুল কায়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এবিএম আব্দুস সাত্তার, ডক্টর মোহাম্মদ জাকারিয়া মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মিথা, মেহেদুল ইসলাম, ডাক্তার ফরহাদ হালিম, ডোনার প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ডাক্তার হারুনুর রশিদ প্রকৌশলী, শোয়েব বাশারি হাবলু, ডক্টর কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনমো, খলিলুর রহমান ইব্রাহিম। বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬।
মুদ্রাস্ফীতি ও মুদ্রা রিয়ালের দরপতনের জেরে ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। দেশটির আধা সামরিক বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালে অন্তত ৩ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে। আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় আগুন জ্বলছে, গুলির শব্দ শোনা যাচ্ছে এবং বিক্ষোভকারীরা লজ্জা নেই বলে স্লোগান দিচ্ছে। এর আগে ফার্স জানিয়েছে, চাহার মাহাল বা বাখতিয়ারি প্রদেশে লোরদেগান শহরে বিক্ষোভে ২ জন নিহত হয়েছে। শহরটি তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ফার্সের খবরে বলা হয়েছে, কিন্তু বিক্ষোভকারী গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং কয়েকটি ব্যাংকসহ বিভিন্ন সরকারি ভবনে পাথর নিক্ষেপ করা হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় এখনও থেমে বিক্ষোভ চলছে এবং পুরো দেশের অবস্থা অনেক খারাপ অবস্থানে চলে গেছে।